একাত্তর দমে না, একাত্তর থামে না। পথচলায় ১৪ পেরিয়ে ১৫ বছরে পা রাখল দেশের প্রথম হাই ডেফিনেশন টেলিভিশন একাত্তর। এমন মাহেন্দ্রক্ষণে একাত্তরের সঙ্গী হয়েছেন রণাঙ্গনের সাহসী সৈনিকেরা। এ সময় একাত্তর টেলিভিশনের চেয়ারম্যান বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে একাত্তর জনমানুষের প্রত্যাশা পূরণ করবে। আর হেড অব নিউজ অ্যান্ড সিইও বলেন, একাত্তরের শক্তি একাত্তর, আর সাহস এর দর্শক। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। এ পথ চলা অপ্রতিরোধ্য, এ পথ চলা নিরন্তর। সংবাদ নয়, সংযোগ প্রত্যয়ে ১৪ পূর্ণ করে ১৫ বছরে পা রাখা। একাত্তরের এমন আনন্দক্ষণে সঙ্গী হয়েছেন মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তানেরা। একাত্তর পরিবারের সঙ্গে ভাগ করেছেন উদযাপনের মুহূর্ত। একাত্তর টেলিভিশনের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, একাত্তর মানুষের প্রত্যাশা পূরণে অতীতের মতোই কাজ করবে। ১৫ বছরের পদার্পণের এই শুভক্ষণে দর্শক, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর এবং শুভানুধ্যায়ীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বস্তুনিষ্ঠ সংবাদ, জনমানুষের প্রত্যাশা, ঘটনার আড়ালের সব খবর ও বিশ্লেষণ তুলে ধরে বছরের পর বছর আমরা থাকতে চাই আপনাদের সাথে। হেড অফ নিউজ শফিক আহমেদ, তার কাছ থেকে জানতে চাই। আর হেড অফ নিউজ অ্যান্ড সিও বলেন, মুক্তিযুদ্ধই একাত্তর টেলিভিশনের মূল ভিত্তি ও প্রেরণা। একাত্তর কখনো থামেওনি, একাত্তর কখনো দমেওনি। একাত্তর মুক্তিযুদ্ধের যে মূল চেতনা তা ধারণ করে সামনের দিনে যে এগিয়ে যাবে সেই প্রত্যয় এবং সেই বিশ্বাস এবং সেই আস্থা আমরা পেয়েছি, কারণ দর্শক আমাদের সাথে আছে। রণাঙ্গনের সাহসী সৈনিকেরা একাত্তরের গৌরবময় স্মৃতি ভাগ করে প্রত্যাশা জানালেন, একাত্তর সেই চেতনাকে লালন করে সামনে এগিয়ে যাবে। নিজের জীবনকে বিপন্ন করে, নিজের পরিবারকে নিরাপত্তাহীনতার ভিতর রেখে আমরা মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। তৎকালীন সময়ে সেনাবাহিনী যে আমার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিল, পুরা বাড়ি ২৬টি ঘর ছিল, আগুন দিয়ে যখন পুড়িয়ে দিল, আমি তখন সিদ্ধান্ত নিলাম মুক্তিযুদ্ধে যাব। একাত্তর টেলিভিশন এই একাত্তরকে ধারণ লালন করে আপনারা একাত্তরটার নামটি গ্রহণ করেছেন। একাত্তরকে ধারণ করার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা যেভাবে অবহেলিত হয়েছিল, মুক্তিযোদ্ধাদের ইতিহাসগুলো সংরক্ষণ করা সম্ভব হয় নাই। যুদ্ধের ইতিহাসগুলো আপনারা আপনাদের তথ্য ভাণ্ডারে সংরক্ষণ করুন। যত বাধা সামনে আসুক, একটা সুন্দর একটা বাংলাদেশ আমরা যেটা একাত্তরে চেয়েছিলাম, আমরা সেটা সামনে পাবো। একাত্তর টিভি যাতে আর কখনো তার পথ পিছলে যাতে পড়ে না যায়, তার পথটা সেই সামনে রেখে যাতে সামনের দিকে এগিয়ে যায়। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের সঙ্গী হয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীও। একাত্তর নামটির সাথে আমাদের একটা ইতিহাস জড়িত। আমি একজন মুক্তিযোদ্ধা, কাজে নামটির উপরই শ্রদ্ধা করি। কাজে সেই দিক থেকে আমি আপনাদের একাত্তরের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সুনাম অর্জন করুক, এটা আল্লাহর কাছে কামনা করি এবং সবার জন্য আমি দীর্ঘ আয়ু কামনা করি। একাত্তর টিভি তার দায়িত্বশীল আচরণ থেকে, দায়িত্বশীল খবর পরিবেশনা থেকে, সৃষ্টিধর্মী নতুন নতুন দর্শকদের চাহিদা পূরণ করতে পারে সেরকম অনুষ্ঠান উপস্থাপনা করে, ইনোভেটিভ অনেক কিছু যোগ করে ইনশাল্লাহ মানুষের মধ্যে আরো বড় আকারে স্থান করে নেবে। অতিথিদের এমন আগমনে মুখর হয়ে ওঠে একাত্তর টেলিভিশন, আর দিনভর এই মুখরতা নানা আয়োজনে পাবে বহুমাত্রা। পার্থ সঞ্জয়, একাত্তর, ঢাকা। দর্শক, আপনাদের ভালোবাসায় একাত্তর টেলিভিশন আজ ১৪ পেরিয়ে ১৫তে। এ যাত্রাটায় যেমন ছিল একদল সংবাদকর্মীর সংবাদের পেছনে ছুটে চলার নির্ভীকতার গল্প, তেমনি আছে একটি সংকটময় সময় পার করে ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো ফিরে আসার গল্প। একাত্তরের জন্মদিনে সহকর্মী রিফাত আহমেদের ছবিতে বাকিটা জানাচ্ছেন ফারহানা ন্যান্সি।
একটা গল্প শুরু হয়েছিল 14 বছর আগে। যেখানে প্রথম অধ্যায় থেকেই লেখা হয়েছিল একদল মানুষের স্বপ্নের কথা। সেখানে উঠে এসেছিল সাহসিকতা, অদম্যতা আর গণমানুষের জন্য সাংবাদিকতাকে ফেরি করার কথা। সময়টা যখন এক যুগ পেরিয়ে, তখন প্রাণের ৭১ টেলিভিশন শুধু একটি সংবাদ মাধ্যম নয়, কোটি মানুষের আস্থার নাম। বৈশ্বিক ও আঞ্চলিক পরাশক্তিগুলোর চাওয়া পাওয়া আছে এই দেশের কাছে। দেশের প্রান্ত থেকে বিদেশের সীমান্তে, সংকট থেকে সম্ভাবনায়, সত্যের সন্ধানে উদ্গ্রীব একদল নির্ভীক সংবাদকর্মী। দল মত নির্বিশেষে সবাই দেশের উন্নতির স্বার্থে এক হয়ে সংবাদের প্রতিটি মুহূর্তে, মাঠে ঘাটে, দুর্যোগে আনন্দে, মানুষের বেঁচে থাকার গল্পে সবার আগে ৭১-এর সংবাদকর্মীদের ছুটে চলা। রঙিন জীবনের স্বপ্ন দেখিয়ে প্রথমে লিবিয়া, এরপর নেওয়া হয় গেম ঘরে। কিন্তু হঠাৎ রাজনৈতিক পট পরিবর্তনে গল্পে বিষাদ নামে অনাকাঙ্ক্ষিত এক অধ্যায় যোগ হয়। একরাশ অনিশ্চয়তা ভর করল। ২০২৪ সালের ৫ আগস্ট দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই ৭১ টেলিভিশন। ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে প্রশ্ন উঠে, থেমে যাবে কি সত্যের কণ্ঠস্বর? প্রতিষ্ঠানটা আমরা যদি বলি বাংলাদেশটা আমাদের, জনগণ আমাদের, এরা আমাদের সবাই, এটাকে আমাদের মজুত রাখতে হবে, না হলে আমাদের কোনো দেয়ার ইজ নো ন্যাশনালিটি, দেয়ার ইজ নো পাসপোর্ট, দেয়ার ইজ নো নাথিং। পোড়া দেয়ালে লেখা হয় ভালোবাসার আর আবেগের অধ্যায়। এ যেন ছাই ভস্য থেকে ফিনিক্স পাখির মতো ফিরে আসা। আগুনে ভবন পুড়ে, কিন্তু সাহস আর ভালোবাসারা কি পড়ে? মাত্র একদিনের ব্যবধানে বিকল্প ব্যবস্থায় সাব অফিস থেকে আবারও শুরু নতুন করে। সীমিত সামর্থ্য, অসীম প্রত্যয় আর পেশাদার দায়িত্ববোধ নিয়ে শুরু হয় সংবাদ প্রচার। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ৭১ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস। ৭১ টেলিভিশনের এমন সংকটময় সময় যে মানুষটা পাশে ছিলেন, তিনি ৭১ টেলিভিশনের চেয়ারম্যান মোস্তফা কামাল। অভিভাবকের মতো আস্থার হাত বাড়িয়ে সংবাদকর্মীদের করেছেন অনুপ্রাণিত আর উজ্জীবিত। আমার সকল সহকর্মী তারা অত্যন্ত উজ্জীবিত ছিল। তারা সেখান থেকে যে কোনোভাবে হোক এটাকে জোয়াতালে দিয়েই আসলে আমরা শুরু করছি। তারপরে আমরা এটাকে এখন বর্তমানে আল্লাহর রহমতে একবারে লেটেস্ট ইকুইপমেন্ট দিয়া একটা সর্বাধুনিক টেলিভিশন সম্প্রসারণের জন্য যা যা প্রয়োজন আমরা ইতিমধ্যে সকল কিছু সংযোজন করেছি। এই পর্যায়ে আনার জন্য এটার সকল গুডউইল যদি হয়, যেটা সেটা আমার সকল সহকর্মীদের জন্য। গণমাধ্যমে আগে বিভিন্ন রকম আমাদের চাপ ছিল। আমরা অনেকেই আমাকে জানতে চায় যে এখন কোনো ওই ধরনের চাপ, কোনটা যাবে, কোনটা খবর যাবে না, এই জাতীয় কিছু। আমরা বর্তমানে এই ধরনের কোনো চাপ আমরা ওখানে অনুভব করছি না। ৭১ জানে সংবাদ থেমে গেলে থেমে যায় মানুষের জানার অধিকার। তাই পুরোদমে যখন এগিয়ে চলছে টিম ৭১, তখন অনুসন্ধানী প্রতিবেদনে উন্মোচিত হচ্ছে দুর্নীতি, ক্ষমতাকে প্রশ্ন করা, সত্যকে সামনে তুলে ধরা, কিংবা মানুষের সুখ দুঃখের খবরে একাত্মতা ৭১-এর। এই টিম ৭১-এর যিনি কাণ্ডারির চরিত্রে, যিনি বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আসছেন, তার দৃঢ় উচ্চারণে উঠে আসে অপ্রতিরোধ ৭১-এর এগিয়ে যাওয়ার অঙ্গীকার। মুক্তিযুদ্ধের চেতনা থেকে শুরু করে জুলাই আগস্টের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সর্বাত্মক ভূমিকা রাখছে। অনিয়ম বা দুর্নীতির বিরুদ্ধে যেমন আমরা সোচ্চার, একই রকমভাবে যেসব ভালো কাজ হচ্ছে সেসবও আমরা ৭১ টেলিভিশনে সংবাদ আকারে উপস্থাপন করছি। ৭১ টেলিভিশনই প্রথম যে সংবাদময় সংযোগ, অর্থাৎ যে ঘটনার সাথে যারা যুক্ত অথবা যে ঘটনায় যারা ভিকটিম জায়গা পাবে ৭১ টেলিভিশনে। ৭১ টেলিভিশন সবার টেলিভিশন। কোটি দর্শকের ভালোবাসায় অর্জনের গল্পে যোগ হবে সত্য আর বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা। অদম্য সাহস, পেশাদারিত্ব আর সত্যের প্রতি অবিচল নিষ্ঠা নিয়ে ৭১ টেলিভিশন এগিয়ে যাবে বিশ্ব দরবারে। যত বাধাই আসুক, টিম ৭১-কে দমানো যাবে না।
11 তারিখের মধ্যে আমরা এটা অনারে চলে আসছি এবং এটা সম্ভব হচ্ছে আমাদের সহকর্মীদের অদম্য অনুপ্রেরণা, চেয়ারম্যান সাহেবের অনুপ্রেরণা, এবং উনি সারাটাক্ষণ আমাদের সাথে ছিলেন। 71 দমে না, 71 থামে না। দর্শক, পোড়া দেয়ালে জীবন ফিরিয়ে আনা এই টিম 71-এর ভালোবাসা আরও বহুদিন আপনাদের সাথে ভাগ করে নিতে চাই, আপনাদের সাথে নিয়ে পৌঁছাতে চাই বিশ্বচূড়ায়। ফারহানা ন্যান্সি, 71, ঢাকা। খবরের প্রধান আকর্ষণই অনুসন্ধান, আর সবসময় সেই সত্যকেই তুলে ধরার চেষ্টায় 71 টেলিভিশন। হাসপাতালে দালাল চক্রের থাবা থেকে ভয়ঙ্কর সন্ত্রাসীদের কর্মকাণ্ড কিংবা প্রভাবশালীদের দৌরাত্ম্য, কোনো কিছুই বাদ যায় না 71-এর লেন্সে। প্রতিষ্ঠা বার্ষিকীতে 71 অনুসন্ধানের উল্লেখযোগ্য প্রতিবেদনগুলো তুলে ধরছেন সবুজ মাহমুদ। ভাই আমি জানি না ভাই, নাম কি বলেন? প্রতিনিয়ত অনেক কিছু ঘটে, এর বাইরে দর্শকদের চোখ খুঁজে ফিরে বিশেষ প্রতিবেদন, যা নিজস্ব অনুসন্ধান, ব্যবস্থাপনা আর ঝুঁকি নিয়ে তৈরি করেন প্রতিবেদকরা। 71-এর রিপোর্টিং টিম যারা পৌঁছে যায় ঘটনার গভীরে, যারা অপরাধের খবর শুধু জানায় না, উন্মোচন করে অপরাধের নেপথ্যের মুখগুলো। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেটি প্রাথমিকভাবে বলেছে, তারা এখনো কখনো সীমান্তের গল্পে, কখনো উপকূলে 71 অনুসন্ধানের বিচরণ টেকনাফ থেকে তেতুলিয়া। আবার কখনো হাসপাতালের করিডোরে, কখনো মাদক সিন্ডিকেটের অন্ধকার আস্তানায় সত্যের খুঁজে ছুটে চলে 71-এর প্রতিবেদকরা। ভাই আসসালামু আলাইকুম। আমার নাম সবুজ, আমি 71 টিভির রিপোর্টার। আপনি কি হসপিটালের কর্মচারী? ভাই এইদিকে একটু কথা বলুন না। আমরা জাতীয় হৃদরোগ হাসপাতালে আইসিইউর নামে দালাল চক্রের ভয়ঙ্কর প্রতারণা। আপনি তো আমাকে তাই নেই হবে। আপনি কই যাচ্ছেন? আরে দাঁড়া। এ ভাই, দৌড় দিচ্ছেন কেন? রোগীকে ভুল তথ্য দিয়ে বেসরকারি হাসপাতালে পাঠিয়ে অতিরিক্ত বিল আদায় আর চিকিৎসার নামে বাণিজ্য, ক্যামেরা তাক করতেই দৌড়ে পালায় দালাল। পরিচয় কি? আমি ওয়ার্ড বয়। ওয়ার্ড বয় হয়ে আপনি পেশেন্টের গায়ে এই কাজ করতেছেন কেন? শুধু তাই নয়, একই হাসপাতালের অনুসন্ধানে উঠে আসে আরো ভয়ঙ্কর চিত্র, যেখানে ডাক্তার নয়, রোগীর শরীরে ইনজেকশন দিচ্ছে লিফটম্যান, হার্টের রিংয়ের শীট খুলছে ওয়ার্ড বয়। প্রতিবেদন প্রচারের পর নড়েচড়ে বসে হাসপাতাল প্রশাসন। এর আগে অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে ভুয়া সনদ দিয়ে খোদ বিএমডিসি থেকে নিবন্ধন নিয়ে চিকিৎসক বনে যাওয়ার গল্প। যাদের দায়িত্ব সুচিকিৎসক নির্বাচন করা, তারাই দিচ্ছেন অপচিকিৎসার লাইসেন্স। এজন্য শস্যের মধ্যে ভূত। অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা শুধুমাত্র নিজের বাড়িতে যাওয়ার জন্য সড়ক নির্মাণ করেছেন। 71-এর চোখে ধরা পড়ে রাস্তা থাকার পরও ক্ষমতার অপব্যবহার করে এমনটা করেছেন তিনি। এজন্য প্রতিবেশীদের উচ্ছেদ করা হয়। রাজুকের চেয়ারম্যান সাহেব এখানে দাঁড়িয়ে থেকে উনি বলছে যে আরো বড় করতে হবে। রাজধানীর সড়কে অবৈধ সিএনজি সিন্ডিকেটের সঙ্গে ট্রাফিক পুলিশের একটি বিশেষ অংশের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে আরেক অনুসন্ধানে। ছদ্মবেশে গিয়ে হাতে নাতে ধরা হয় সিন্ডিকেটের সদস্যদের। কয়েকজন ওই পুলিশ ভাই বেড়াদার আছে, তাদের দিয়ে মানে চালাইতেছে। সে ভাই বেড়াদার আছে মানে পুলিশে। জেনেভা ক্যাম্পে হেরোইনের প্রকাশ্য কেনাবেচার চিত্র তুলে ধরে আমরা 10 মাদক সম্রাট এবং তাদের সহযোগীদের মুখোশ উন্মোচন করি। প্রতিবেদন প্রকাশের পর একাধিক যৌথ অভিযানে বহু মাদক কারবারিকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চান, শাকিল এরা হচ্ছে দুর্দর্শ মাদক ব্যবসায়ী, এটা হচ্ছে এই বশির মোল্লার সিন্ডিকেট। আরেক অনুসন্ধানে মিরপুরের ফরেস্টার গ্রুপের অপরাধ সাম্রাজ্যের আদ্যপান্ত উঠে আসে। চাঁদাবাজি, জমি দখল ও মাদক ব্যবসা সহ নানা অপরাধে জড়িত এই চক্রের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের পর চক্রের একাধিক সদস্যকে গ্রেফতার করা হয়। এখানে চাঁদাবাজি করে বা মাদক কারবারি করে এখান থেকে নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই। কারওয়ান বাজারের আলোচিত মুসাব্বির হত্যাকাণ্ডের কথা মনে আছে? এই হত্যার রহস্য সবার আগে 71-এই প্রকাশ করা হয়। প্রতিবেদনে হত্যার নেপথ্যের কারণ ও জড়িতদের পরিচয় তুলে ধরা হয়। পরবর্তীতে পুলিশ একাধিক শুটার ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে গ্রেফতার করে। গুলি করা হয়েছিল কয়েক রাউন্ড এবং ককটেল ফোটানোর ফলে এখানে আগুন ধরে গিয়েছিল, যা এই চৌকিতে এখনো সেই আগুনের ক্ষত স্পষ্ট। তাজমহল দেখার স্বপ্ন নিয়ে ভারতে যাওয়া বাংলাদেশি যুবক বাদল ফরাজির 18 বছরের বন্দি জীবনের করুণ কাহিনীও তুলে ধরা হয় 71-এ। এখন আজকে আছে এই যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক খারাপ, এই জন্য আমার ভাইয়ের কপালও খারাপ।
মাত্র 2 বছর 10 মাস বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার দাবি, ভুয়া সনদ ব্যবহার করে সাব রেজিস্ট্রারের চাকরি ও সম্পদের পাহাড় গড়া 1.5 শতাধিক ব্যক্তির প্রতারণার চিত্র নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করে 71 টিম। দাদা ছিল, বাবা ছিল। বাবা মুক্তিযুদ্ধ হলে কি সন্তান হয়ে যায়? শেখ মুজিবুর রহমান যদি রাষ্ট্রপতি হয়ে থাকে, শেখ হাসিনা তো রাষ্ট্রপতি, তাহলে আমার দুলাভাই হবে না কেন? কেন হবে? কেন হবে না? কেন হবে না? পল্লী বিদ্যুতের দুর্নীতি নিয়ে 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। যারা আন্ডারগ্রাউন্ডে তাদেরকে টাকা দিচ্ছে, তাদেরকে এগুলি দিয়া তারা সরবরাহ করে, কিন্তু আমি দিচ্ছি না, আমাকে সরবরাহ করে না। 2025 সালের শুরুতে 71 অনুসন্ধানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রেস্টুরেন্টগুলোতে খাবারের আড়ালে মাদক বিক্রির চিত্র উঠে আসে। সংবাদ প্রচারের পর স্থানীয় প্রশাসনও দ্রুত ব্যবস্থা নেয়। প্রতিবেদন করতে গিয়ে হামলার মুখে পড়েন প্রতিবেদক। তবুও থামিনি আমাদের যাত্রা, কারণ অনুসন্ধান মানে জবাবদিহিতা, অনুসন্ধান মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, অনুসন্ধান মানে মানুষের হয়ে প্রশ্ন করা, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই প্রতিদিন মাঠে নামে 71 অনুসন্ধান। তারা কিন্তু মালামালের মাধ্যমে লোনের টাকাটা পরিশোধ করে। 15 বছরে পদার্পণের এই মুহূর্তে 71-এর অঙ্গীকার একটাই, যেখানে অন্যায় সেখানেই অনুসন্ধান। সীমান্ত জুড়ে যে হাজারো চোরা কারবার। সবুজ মাহমুদ, 71, ঢাকা। চারকোলে ছবি এঁকে 71-এর জন্মদিনের শুভেচ্ছা জানালেন বরেণ্য শিল্পী রফিকুন নবী। বললেন, 71 যেন প্রান্তজনের কথা বলে, ক্ষমতাকে চোখে আঙুল দিয়ে ভালো মন্দ বুঝিয়ে দেয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় 71 সবসময়ই এগিয়ে থাকবে বলেও বিশ্বাস করেন রণবী। বিশ্বাস করেন দেশাত্মবোধের সংস্কৃতিকে ছড়িয়ে দেবে 71। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। চারকোলের কালো কালিতে তিনি টোকায় আঁকলেন না, বুদ্ধির দীপ্তিতে আঁকলেন কাক, তার পাশে সূর্য। আর তাতে 71-এর জন্মদিনে শিল্পী রফিকুন নবী জানিয়ে দিলেন তার ধ্রুপদী শুভেচ্ছা। 15 বছর 71 পা দিল, এতে আর সবার সাথে আমিও আনন্দিত বোধ করছি। সবাইকে অভিনন্দন। বললেন, 71 যেন তৃণমূলের মানুষের পাশে দাঁড়ায়, প্রশ্ন করে ক্ষমতাকে। তৃণমূলের মানুষ যারা, প্রান্তিক ইসের মানুষ যারা, তাদের দিকে তাকাতে হবে, তাদের কথা বলতে হবে, তাদের ঘটনাবলী উপস্থাপন করা, এটা একটা প্রয়োজনীয় দিক। যে কোনো ক্ষমতা সেইটাকে চোখে আঙুল দিয়ে ভালো মন্দ বুঝিয়ে দেওয়া, এটা মিডিয়ার উচিত কর্ম হবে বলে আমার মনে হয়। অবাধ তথ্য প্রবাহের এই সময়ে বিশ্বে যখন চলছে মিডিয়ার ডিজিটাল ট্রান্সফরমেশন, তখন দেশ কাল সময়ের বিবেচনায় 71-এর সংবাদ বস্তুনিষ্ঠ দাবি করে এই গুণিন বলছেন, প্রযুক্তি স্বতঃস্ফূর্তভাবেই সঙ্গী হবে গণমাধ্যম। প্রযুক্তি আসবে, প্রযুক্তি গৃহীত হবে এবং প্রযুক্তি ব্যবহৃত হবে, এইটা অটোমেটিক্যালি হবে বলে আমার ধারণা। একটা ভাবনা চিন্তা করে যে হওয়ার কথা সেইটা হবে না, এটা স্বতঃস্ফূর্তভাবে হবে। শুধু তথ্যই নয়, গণমাধ্যম মানুষের আনন্দের অপার উৎস হবে বলেও প্রত্যাশা করেন এই বরেণ্য শিল্পী। আনন্দের দিকটা রাখতে হবে। পার্থ সঞ্জয়, 71, ঢাকা। এবার চলে যাচ্ছে অন্যান্য খবরে। বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলায় যমুনা নদীর ভাঙন ক্রমশ তীব্র হচ্ছে। কয়েক মাসের ব্যবধানে নদীতে হারিয়ে গেছে কয়েক হাজার বিঘা ফসলি জমি, প্রাথমিক বিদ্যালয়, বসত বাড়িসহ বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো। ঝুঁকিতে আছে সোনাতলা উপজেলার আরও বেশ কিছু এলাকা। এলাকার মানুষের অভিযোগ, বারবার আবেদন করা হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। SM আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মনির হোসেন। ভিটে মাটি থেকে শুরু করে শেষ সম্বল আবাদি জমিটুকু কেড়ে নিয়েছে খরচোতা যমুনা।
বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় মাসখানেক ধরেই চলছে তীব্র নদী ভাঙ্গন। মানচিত্রে নাম থাকলেও বছরের ব্যবধানে হারিয়ে গেছে সারিয়াকান্দির ফাজিলপুর, বহুলাডাঙ্গা, ধারাবর্ষা ও বিরামের পাঁচগাছি সহ অন্তত 60টি গ্রাম। বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিতে শিমুলতাইড় এলাকা, যার 3/4 অংশই এখন যমুনার পেটে। এমনকি নদী থেকে মাত্র 100 মিটার দূরত্বে দাঁড়িয়ে চলছে শিমুলতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়া। ইরির জমি, মরিচের জমি, পাটের জমি নদী গর্ভে চলে গেছে। এখন এই 20 বার পরে এখন কোথায় যা বাড়ি ঘর করবো সে কোনো আমাদের কুল নাই। আমাদের স্কুল প্রতিষ্ঠানগুলো বাঁচুক, আর যেটুকু জমি আছে এগুলো রক্ষা করার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করছি। এলাকার রাজনীতিকরা জানান, ভাঙনে যে কোনো সময় নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা রয়েছে 6টি শিক্ষা প্রতিষ্ঠান, 10টি মসজিদ, চালুয়াবাড়ি ইউনিয়ন পরিষদ ভবন এবং 2000 পরিবারের ঘরবাড়ি। আমাদের কিন্তু 5-7টা গ্রাম অলরেডি নামে রয়েছে মানচিত্রে, বাট আপনারা স্বচক্ষে কিন্তু দেখতে পাচ্ছেন না সব নদী। এক্ষুনি যদি নদী শাসনের কাজ দ্রুত শুরু না করা হয় তাহলে আমাদের এইটুকুও থাকবে না, সবাই আমরা অসহায়ত্বের মধ্যে পড়ে যাব। ভাঙন নিয়ন্ত্রণে পানি উন্নয়ন বোর্ডের ভূমিকায় ক্ষুব্ধ এলাকার মানুষ। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ভাঙন রোধে কারিগরি কমিটি গঠন করা হয়েছে। অস্থায়ী প্রতিরক্ষা কাজটা কোনো সমাধান আমি বলবো না, এটা টেম্পোরারি বেসিসের সমাধান। তাই আমরা যাতে একটা পার্মানেন্ট সলিউশন নিয়ে যেতে পারি, যার জন্য আমরা মূলত কারিগরি কমিটিটা গঠন করা হয়েছে। আর এর বাইরে আমরা সেখানে কাজ করার জন্য আমরা বাজেটও চেয়েছি। এলাকার লোকজন আরো জানান, যমুনার রাক্ষসে ভাঙনের কারণে গত কয়েক বছরে বহু পরিবারের ভিটে মাটি সরাতে হয়েছে 15 থেকে 20 বার। SM আবু সাইদ, 71, বগুড়া। দর্শক, যমুনা নদীর ভাঙনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আবু সাইদ। ভুক্তভোগীরা বারবার আবেদন করার পরেও কেন স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কি বলছে সংশ্লিষ্ট প্রশাসন? জি মুন্নি, আপনাকে ধন্যবাদ। আমরা এই ভাঙন কবলিত এলাকার মানুষের সাথে কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই যে দুঃখ দুর্দশা এবং এক একটা এলাকায় সাধারণ মানুষ 10 থেকে 15 বার তাদের বাড়িঘর সরিয়ে নিয়েছে। এরপরেও দেখা গেছে যে একের পর এক তাদের বাড়িঘর সরাতেই হচ্ছে। আর এই এলাকাগুলোতে সরকারের পক্ষ থেকে যে স্থায়ী বা নির্মাণের যে প্রকল্প, সেই প্রকল্প বাস্তবায়ন না হওয়ার কারণেই মূলত এই সমস্যাগুলো হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ তারা অনেকেই বলেছেন যে আসলে এই কাজটি করতে গিয়ে সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। সেটা অনেক সময় বাজেট বরাদ্দ না থাকার কারণে সেটা সম্ভব হয় না। তবে ইতোমধ্যে এই ভাঙন কবলিত এলাকায় কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। তারা সম্ভবত যাচাই করছেন এবং সেটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব সেই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু কাজ করছেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মুন্নি, আমাদের প্রতিবেদনে কিন্তু আপনি দেখেছেন যে এই ভাঙন কবলিত এলাকায় কিন্তু বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে শুরু করে জনগুরুত্বপূর্ণ অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোও কিন্তু এখন ঝুঁকিতে রয়েছে। সব মিলে আমরা বলতে পারি যে সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে যদি কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ না করা হয় তাহলে আবারও কিন্তু এই এলাকার মানুষ ঝুঁকিতে পড়বে, যারা ইতোমধ্যে 10 থেকে 15 বার বাড়ি ভেঙে শেষ সম্বলটুকু নিয়ে যেখানে দাঁড়িয়ে আছে সেই অংশটুকু কিন্তু তাদের আর SM আবু সাইদ, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বগুড়া সারিয়াকান্দি ও সোনাতলায় যমুনা নদীর ভাঙন ক্রমশ তীব্র হচ্ছে, এ বিষয়ে নানা তথ্য নিয়ে SM আবু সাইদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে 20 জনকে পুষিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও এলাকাবাসী। দুপুরে তাদের ফিরিয়ে নিয়েছে BSF। এদিকে বেহেরপুর ও কুড়িগ্রাম সীমান্তের শূন্য রেখায় থাকা বাংলাভাষীদের এখন আর দেখা যাচ্ছে না। এছাড়াও কুমিল্লার 106 কিলোমিটার দীর্ঘ সীমান্তে টহল বাড়িয়েছে বিজিবি। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শনিবার ভোর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে 20 জনকে পুষিনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। সেই চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি।
59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, 5 জন পুরুষ, 11 জন নারী ও 4 শিশুকে পুশিনের চেষ্টা করা হয়। টহল দল গ্রামবাসীর সহায়তায় পুশিনের চেষ্টা প্রতিরোধ করে। এলাকার লোকজন জানান, বেলা 1টার দিকে শূন্যরেখা থেকে ওই 20 জনকে সরিয়ে নিতে দেখা যায়। আমাদের এই বর্ডার দিয়ে প্রায় 20 জনকে ভারতীয় বিএসএফ পুশিং করছিল আমাদের দেশে। তো আমাদের বিজিবি এটা জানতে পেরে তারা শক্ত অবস্থানে যায় এবং আমাদের সাধারণ জনগণ এবং আমরাও এটার প্রতিবাদ করি। 6টার সময় আমরা জানতে পারি যে ভারত বিএসএফ বাংলাদেশে লোক পুশিং করছে। সেই সময় জানতে পেরে আমরা এখানে এসে প্রতিরোধ করি। আমরা ভারতের লোক বাংলাদেশে পুশিং হতে দেব না। মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তের শূন্যরেখার কাছে শুক্রবার থেকে অবস্থান নেওয়া 4 জনকে শনিবার সকাল থেকে দেখা যাচ্ছে না। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে 6 দিন ধরে অবস্থান নেওয়া বেলাল হোসেন ও সুমি আক্তার দম্পতি এবং তাদের 2 সন্তানকেও এখন দেখা যাচ্ছে না। এদিকে দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের কারণে কুমিল্লা সীমান্তের 106 কিলোমিটার এলাকায় টহল বাড়িয়েছে বিজিবি। কুমিল্লা ব্যাটালিয়ন 10 বিজিবি দায়িত্বপূর্ণ 96 কিলোমিটার এলাকায় আমরা ইতিমধ্যে সকল ধরনের পুশিন প্রতিরোধে সকল ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছি। কুমিল্লা জেলার 106 কিলোমিটার সহ ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার মোট 327 কিলোমিটার সীমান্ত কুমিল্লা বিজিবির অধীনে রয়েছে। হাসান আহমেদ, 71। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে পুশিন পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএস রোকন। রোকন, পুশিন চেষ্টার সর্বশেষ পরিস্থিতি কি, এই অবস্থা নিয়ে বিজিবি কি বলছে, এছাড়া পুশিন ঠেকাতে কি ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন? মুন্নি, চাঁপাইনবাবগঞ্জের সবগুলো সীমান্তই মূলত পুশিনের সম্ভাব্য একটা সমস্যা রয়ে গিয়েছে এবং গতকালকে যে 20 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছিল তাদেরকে দুপুর 12টার দিকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ এবং 2 দফা পতাকা বৈঠক হয় এবং সেখানে তারা 2 দফা চেষ্টা চালিয়েছিল পুশিন করার, কিন্তু শেষ পর্যন্ত স্থানীয় এলাকাবাসী এবং বিজিবির কারণে তারা পিছু হটতে বাধ্য হয়। বর্তমানে ওই সীমান্তে কিন্তু বিজিবির কড়া টহল রয়েছে। আপনি জানেন, গতকালকেও আমরা সংবাদ সংযোগগুলোতে বলছিলাম যে ওই জায়গাটি কাঁটাতার মুক্ত থাকার কারণে এবং ঘনবসতিপূর্ণ এলাকা হবার কারণে কিন্তু বিএসএফ এই পথটি বেছে নিয়েছিল। তবে স্থানীয় লোকজনের একটা কড়া সতর্ক অবস্থান আমরা লক্ষ্য করেছি। তবে আজকে থেকে বিজিবির পক্ষ থেকে 500 গজ সীমান্ত থেকে 500 গজ দূরে জনসাধারণকে থাকার জন্য বলা হয়েছে, কারণ বিএসএফ এর পক্ষ থেকে বলা হচ্ছে তারা আর এই ধরনের কর্মকাণ্ড করবে না, যার কারণে বিজিবির সতর্ক পাহারা থাকলেও কিন্তু 500 গজ ভিতরে আর কোনো জনসাধারণকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আর চাঁপাইনবাবগঞ্জে যে 140 কিলোমিটার সীমান্ত রয়েছে সেগুলো প্রত্যেকটি সীমান্তে যে 3টি ব্যাটালিয়ন কাজ করছে, তারা মূলত পুশিন ঠেকাতে নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি রাত্রিকালীন সময়ে যে সমস্ত উপকরণ দরকার সেগুলো তারা ব্যবহার করছেন এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে, তবে উৎকণ্ঠা রয়েছে এবং জনসাধারণ যেমন উৎকণ্ঠায় রয়েছে, বিজিবির পক্ষ থেকেও কিন্তু এক ধরনের আশঙ্কা রয়ে গেছে যে আবারও হয়তো পুশিনের ঘটনা কোনো একটা সীমান্ত দিয়ে করতে পারে, কারণ ভারতের মুর্শিদাবাদ এবং মালদা জেলাতে কিন্তু বেশ কয়েকটি হোম ভাড়া করা হয়েছে এবং সেখানে বাংলাভাষীদের বিশেষ করে মুসলমানদের একত্রিত করা হয়েছে পুশিনের জন্য। এই ছিল আমার কাছে সর্বশেষ। একেএস রোকন, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে পুশিন চেষ্টার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন একেএস রোকন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে শিশু মৃত্যুর মিছিল যেন থামছেই না। গত 17 মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গে মারা গেছে 51 শিশু। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে 2209 জন শিশু। হাসপাতালের 68 শয্যার হাম আইসোলেশন ওয়ার্ডে প্রতিদিনই চিকিৎসা নিচ্ছে শতাধিক রোগী। মারাত্মক অপুষ্টিসহ গত 1.5 বছর শিশুদের ভিটামিন A+ ক্যাপসুল বিতরণ বন্ধ। হাম উপসর্গে শিশুর মৃত্যুর বড় কারণ বলছেন সংশ্লিষ্টরা। বাবুল হোসেনের তথ্য, নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি সুনামগঞ্জ হাওর এলাকার শ্রমজীবী নুরুন্নাহারের শিশু সন্তান। চিকিৎসকদের আন্তরিক চেষ্টার পরও নুরুন্নাহার সন্তানের জীবনে রয়েছেন চরম উদ্বেগে। আবার ভর্তি হলাম, 10 দিন আসলাম, ডাক্তার কইছে ভালো হয়েছে, আবার বাসাত গেলাম, আবার 8 তারিখের ভিতরে রাত্রে দেখি এমন অবস্থাতে এখন তো আইসি। ডাক্তার তো এখন ছুরি দেওয়ার কথা কয় না, খারাপ অবস্থা তোমার বাচ্চা।
তার মতো অনেক অভিভাবকই টিকা কার্যক্রমের অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তুলেছেন। তাদের দাবি, প্রত্যন্ত অঞ্চলের অনেক পরিবার সময়মতো টিকার খবরই পায়নি। আবার হাসপাতালেও সংক্রমিত হওয়ার অভিযোগ রয়েছে অনেকের। হাম এরকমভাবে ছড়াইতেছে, মানে যে আমিও তো ভালো বাচ্চা নিয়ে আসছি, এখন বলতেছে যে হাম হয়েছে, আমিও তো কোনো লক্ষণ ধরতে পারি নাই। আমার মেয়েকে আমি টিকা দিছি, কিন্তু টিকা দেওয়ার পরেও ওর হাম হয়েছে। এই হামের জন্য এখন আমি মেডিকেলে ভর্তি আছি। বাচ্চার বয়স হয়েছে 6 বছর, টিকা আমরা হেবেলা শুনছি না, জানি না, যে মাইক টাইক মারা দেওয়া হয় আমরা খবর হাইছি না, দিতাও হাসছি। সারা দেশে দিছে, আমরা টিকা পাইছি না, আমরা গেছি, আমরা দিছে না, আমরা বাচ্চার বয়স বেশি হয়ে গেছে, তার জন্য টিকা দিছে না, ঘুরে আগে লই আয় হুসতি। চিকিৎসকরা বলছেন, অনেক ক্ষেত্রে আক্রান্ত শিশুদের হাসপাতালে আনতে দেরি হয়, জটিলতা বাড়ছে, সেই সাথে বাড়ছে মৃত্যু ঝুঁকিও। গার্জিয়ান যখন দেখে একটু অপেক্ষা করছে, বা নিকটতম কোনো স্পেশালাইজড হসপিটাল নাই, সাব সেন্টার আছে বা উপজেলা হেলথ কমপ্লেক্স তাদের কাছাকাছি, কিন্তু এই যে টারশিয়ারি কেয়ার হসপিটালে আসতে তারা লেট করে ফেলছে। জেলা স্বাস্থ্য বিভাগ টিকা কার্যক্রমে অব্যবস্থাপনার অভিযোগ অস্বীকার করলেও হামের প্রকোপ বাড়ার পেছনে অপুষ্টি এবং দীর্ঘদিন ভিটামিন A+ ক্যাপসুল বিতরণ বন্ধ থাকাকে অন্যতম কারণ হিসেবে দেখছে। গত 1.5 বছরের অধিক সময় প্রায় এই যে ভিটামিন A+ ক্যাম্পেইনটা বা এটা বন্ধ ছিল, এই কারণে যে ছোট যে মায়ের কোলের যে ছোট বাচ্চারা আছে তাদের পুষ্টির একটা ঘাটতি রয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ মেডিকেল টিম গঠন, আইসোলেশন ওয়ার্ড চালু এবং শিশুদের জন্য ICU স্থাপনের উদ্যোগের কথা জানিয়েছে। আলাদা মেডিকেল টিম গঠন করে দিয়েছি এবং যাতে মানে স্পেশালি কেয়ার হয় সেভাবে সকল ধরনের যে ফেসিলিটি আমাদের যেগুলো অ্যাভাইলেবল সেগুলো আমরা বন্দোবস্ত রেখেছি। এ পর্যন্ত এই হাসপাতালে ভর্তি হওয়া 2209 শিশুর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 2053 জন। এখনও চিকিৎসাধীন 105 শিশু। আল ইমরান, 71। ময়মনসিংহের হামের পরিস্থিতি ও সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, হামের সবশেষ পরিস্থিতি কেমন? এই বিভাগে হামের সংক্রমণ এত বেশি কেন? এ নিয়ে কি বলছে স্বাস্থ্য বিভাগ? 33 জন নতুন করে ভর্তি সহ সর্বোচ্চ 135 জন হাম আক্রান্ত রোগী এখানে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে শিশুরা যেমন রয়েছেন, প্রাপ্তবয়স্করাও রয়েছেন। আপনি জানেন যে 68 শয্যার এই হাসপাতালে এ যাবৎকালের সবচেয়ে বেশি রেকর্ড সংখ্যক 135 জন রোগী বর্তমানে চিকিৎসা নিচ্ছেন এবং এই পর্যন্ত 51 জন মারা গিয়েছেন। এর কারণ হিসেবে স্বাস্থ্য বিভাগ এবং হাসপাতালের যারা ফোকাল পার্সন হাম আইসোলেশন ওয়ার্ডের তাদের মতে 3টি কারণকে তারা চিহ্নিত করেছেন। স্বাস্থ্য বিভাগের ময়মনসিংহের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার ফয়সাল আহমেদ জানিয়েছেন যে শিশুদের মধ্যে একটি ব্যাপক অপুষ্টির ঘাটতি তারা এই পর্যন্ত লক্ষ্য করেছেন এবং গেল 1.5 বছর ধরে যে শিশুদের যে ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানোর যে কর্মসূচি সেটি বন্ধ থাকায় এই ঘাটতি আরো প্রকট আকার ধারণ করেছে। এটি তারা মৃত্যুর কারণ একটি বড় কারণ হিসেবে দেখছেন। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের যে ফোকাল পার্সন ডাক্তার গোলাম মাওলা জানিয়েছেন যে যারা প্রত্যন্ত এলাকা থেকে আসছে তারা আসতে হাসপাতালে পর্যন্ত পৌঁছাতে একটু দেরি করে ফেলছে, যে কারণে আসলে তাদের যখন আসছে তাদের ম্যানেজ করতে তাদেরকে একটি চরম হিমশিম খেতে হচ্ছে। এটি তারা কারণ হিসেবে বলছেন। আর যারা রোগী এবং স্বজনেরা বলছেন যে টিকা নিয়ে তারা একটি অব্যবস্থাপনার কথা বলছেন, যে অনেকে জানতেই পারেননি যে কখন টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। অনেকে টিকাদান কেন্দ্রে গেলেও বয়সের জটিলতা তাদেরকে কেন্দ্র থেকে ফিরিয়ে দেওয়ার কথা বলছেন। অনেকে বুঝা এবং না বুঝার যে একটি বিষয় ছিল সেটি হয়তো বুঝতেই পারেননি যে তার শিশু হাম হয়েছে, অর্থাৎ হামের যে উপসর্গ সেটি তারা খেয়াল করতে পারেননি। এরকম একটি অবস্থা যখন প্রত্যন্ত এলাকা যখন তিনি দেরি করে ফেলছেন, তখন হাসপাতালে আসার পর আসলে চিকিৎসকদের তেমন কিছু করার থাকছে না। বাবুল হোসেন, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। ময়মনসিংহের হামের পরিস্থিতির সবশেষ খবর নিয়ে বাবুল হোসেন যুক্ত ছিলেন। মুন্সিগঞ্জের বিভিন্ন উন্নয়ন বঞ্চিত এলাকা ঘুরে দেখেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। মির্জা ফখরুল জানান, প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি বঞ্চিত মানুষের কাছে যাচ্ছেন। জসিমউদ্দিন দেওয়ানের তথ্য ও ছবিতে প্রতিবেদন।
কালিদাস নদীর উপর নির্মিত কাঠের পুলের উপর দাঁড়িয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানান মোল্লাচর ও চর কিশোরগঞ্জের মানুষ। সবার হাতেই ব্যানার, প্ল্যাকার্ড, দাবি কালিদাস নদীর উপর স্থায়ী সেতু। আমরা প্রতি বছর ট্যাক্স দেই, কিন্তু আমাদের সেই ট্যাক্সের যে সুবিধাটা পাওয়া উচিত সেটা পাই না, আমাদের রাস্তাঘাটই নাই। ব্রিজটা সমস্যা, আগে একটা রুগী এলে আমরা হাসপাতাল নিতে পারতেছি না। এই রুগীরা মাছ দেওয়া মানে কয়টা তক্তা দেওয়া, এটা তো কোনো গাড়ি চলা যায় না, কিছু না, মানুষের ঠিক মতো চলতে পারে না। ভুক্তভোগীদের অভিযোগ, প্রথম শ্রেণীর মুন্সিগঞ্জ পৌরসভার নাগরিক হওয়া সত্ত্বেও চরম অবহেলিত ও বিচ্ছিন্ন 7 নম্বর ওয়ার্ডের মোল্লাচর ও চর কিশোরগঞ্জের প্রায় 10,000 মানুষ। পৌরসভার ন্যূনতম নাগরিক সুবিধা তারা পান না। এই ব্রিজের মধ্যে আমাদের চলাফেরা করতে অনেক কষ্ট হয় এবং এটি অনেক অনিরাপদ। যেহেতু আন্দোলনের পর থেকে এটা নিয়ে আমরা অনেক দৌড়ি করেছি, আমরা চাই এই ব্রিজটা যেন অন্তত 3 শহীদের নামে করা হোক। কালিদাস নদীর পার পরিদর্শনে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়েই তিনি সেখানে গেছেন। দ্রুত তিনি ওই সেতু নির্মাণ কাজ শুরু করার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন তারেক রহমান সাহেব গিয়ে সরজমিনে দেখে আমরা যেন এই কাজ শুরু করতে পারি। এলজিডি গভর্নমেন্টের যিনি চিফ ইঞ্জিনিয়ার, তাকে আমরা সাথে করে নিয়ে তিনি দেখেছেন ইনশাআল্লাহ খুব দ্রুত ফিজিবিলিটি স্টাডি করে এই ব্রিজ আমরা অবশ্যই নির্মাণ করব। এর আগে সকালে মির্জা ফখরুল গজারিয়ার একটি ভবন উদ্বোধন করেন এবং ফুলদি নদীর উপর প্রস্তাবিত সেতু নির্মাণের এলাকা ঘুরে দেখেন। দুপুরে সদরের কাঠাখালী এলাকায় নির্মাণাধীন সড়ক পথ পরিদর্শন করেন। পরে মুন্সিগঞ্জে কাঠামোগত উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। শাকিলা শম্পা, ৭১। সাভার পৌরসভার জামসিং এলাকার একটি রাস্তা ও ড্রেনের কাজ বিশ্ব ব্যাংকের অর্থায়নে হলেও ড্রেন করার নামে এলাকাবাসীর কাছে প্রায় 10 লাখ টাকা তোলা হয়েছে। সেই টাকা কোথায়, কার কাছে তা বলতে নারাজ টাকা উত্তোলনকারী বাড়ির মালিক ও মসজিদ কমিটি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌরসভার প্রশাসক। রায়ান বিন আমিনের প্রতিবেদন। সাভার পৌরসভার জয়পাড়া এলাকার এই 800 মিটার রাস্তার উন্নয়নে অর্থায়ন করেছে বিশ্বব্যাংক, কিন্তু প্রথম ধাপে ড্রেন নির্মাণে বরাদ্দ না থাকায় কয়েকজন বাড়ির মালিক নিজ উদ্যোগে বাড়ি প্রতি 10,000 থেকে 30,000 টাকা করে প্রায় 10 লাখ টাকা তোলেন। এর মধ্যে বিশ্বব্যাংক দ্বিতীয় ধাপে ড্রেনের জন্য বরাদ্দ দেয়। শুরু হয় রাস্তা ও ড্রেনের কাজ, কিন্তু ড্রেন নির্মাণে বিশ্বব্যাংকের বরাদ্দের বিষয়ে জানানো হয়নি কাউকে। উত্তোলনকৃত টাকা কোথায়, কি করা হয়েছে সেটিও জানে না এলাকাবাসী। কেউ 10,000, 20,000, 30,000 এরকম দিচ্ছে আর কি। এলাকার কিছু লোকজনের কাছ থেকে টাকা পয়সা উঠেছে, কিন্তু ওই টাকার অঙ্ক কত আমি বলতে পারবো না। টাকা চাইছে, আমরা ওদিককার মানুষেরা টাকা দিতে পারিনি দেখে ড্রেন করা নাই, এদিককার মানুষের টাকা দিচ্ছে লিখে ড্রেন করছে। কোন অপশক্তির কারণে ওই ড্রেনটা অল্প একটু হইতেছে, বাকিটা বন্ধ, এটা বলতে পারতেছি না। তবে টাকা উত্তোলনকারী স্থানীয় মসজিদ কমিটির সদস্য ও কয়েকজন বাড়ির মালিক বলেন, সরকারিভাবে ড্রেনের বাজেট পাস করাতে একজন বিশেষ ব্যক্তিকে 7.5 লাখ টাকা দেওয়া হয়েছে। কোন একটা মাধ্যমে আমরা সেখানে যোগাযোগ করছি এবং সেখানে আমরা যে টাকা জমা দিছি, সেখানে আমি আছি, উনি আছে, শামসু ভাই আছে। দেওয়া হয়েছে টোটাল 7 লাখ টাকা। আমরা ওই লোকের নামও জানি না। দিলেন কেমনে? দিয়েছি, মনে করেন যে আপনার এই কাজটা হইবে। সাভার পৌরসভার কর্মকর্তা বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে হওয়া এই প্রকল্পে এলাকাবাসীর কাছ থেকে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। এখানে যেহেতু পুরো টাকাটাই বিশ্বব্যাংক দিচ্ছে, সুতরাং এখানে ব্যক্তিগত পর্যায়ে কারো কাছ থেকে টাকা তুলে যদি কেউ কোনো চক্র এটা করে থাকে, এটা অবশ্যই সঠিক করে নাই, এটা এবং হওয়া উচিত না, এটা তারা করতেও পারে না। এটা তারা পৌরসভা আমার জানা মতে ধরেন, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমাদের জানা মতে এখানে আমাদের সাথে এই ধরনের কোনো সম্পৃক্ততা নাই। বিষয়টিকে প্রতারণা উল্লেখ করে পৌর প্রশাসক ও ইউনো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পৌরসভার জামসিং এলাকায় যে ঘটনাটা ঘটেছে, এটা আসলে পুরোপুরি প্রতারণার ঘটনা বলে আমার কাছে মনে হয়। আসলে যে কোনো বিষয়ে আসলে তদন্ত করে সত্যিটা উদ্ঘাটন করার বিষয় রয়েছে। তো আমরা এটা নিয়ে অবশ্যই তদন্ত করব এবং আমরা সত্যি উদ্ঘাটন করব। এর পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং স্থানীয় সরকারের কোভিড-19 প্রতিক্রিয়া ও পুনরুদ্ধার প্রকল্পের আওতায় 1,48,60,000 টাকা ব্যয় 800 মিটার সড়ক এবং 48,97,000 টাকা ব্যয়ে 350 মিটার ড্রেন নির্মাণ চলছে। রায়ান বিন আমিন, ৭১, সাভার। সাভার পৌরসভার রাস্তা ও ড্রেন নির্মাণের প্রতারণার বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, রাস্তা ও ড্রেন নির্মাণে বিশ্বব্যাংকের অর্থায়ন হলেও
এলাকাবাসীর কাছ থেকে 10 লাখ টাকা তুলেছে বাড়ির মালিক ও মসজিদ কমিটি। বিষয়টি জানাজানির পর এ নিয়ে কি বলছেন তারা? এছাড়া পৌর প্রশাসনের ভূমিকা কি? বিষয়টি জানাজানির পর এলাকাবাসী তারা বলছেন যে তারা যে টাকাটা দিয়েছেন সেটি ফেরত চাচ্ছেন। তবে বাড়ির মালিক সহ মসজিদ কমিটি যারা আছেন, যারা টাকা তুলেছেন, তারা বলছেন যে এই টাকা তো শুধুমাত্র মানে এই যে ড্রেনটি এখানে দেখতে পাচ্ছেন, এই ড্রেনের জন্য মূলত টাকা তোলা। এই টাকা তারা বলছেন এই টাকা তারা একজন বিশেষ ব্যক্তিকে দিয়েছেন, কিন্তু তারা আসলে নাম প্রকাশ করতে চাচ্ছেন না কাকে তারা টাকা দিয়েছেন, বা সেখানে একাধিক ব্যক্তিও তারা বলছেন যে একাধিক ব্যক্তি আছে, এমনকি রাজনৈতিক ব্যক্তিও আছে। এই বিষয়টা তারা আমাদেরকে জানাচ্ছে, কিন্তু তারা কোনোভাবে নাম বলছেন না। আর বিষয়টি পৌর কর্তৃপক্ষ জানার পর বা আমরা সাভার ইউনুকেও জানানো হয়েছে এবং তিনি এই বিষয়টি অবগত। তিনি বলছেন যে বিষয়টি যদি যারা ভুক্তভোগী আছেন, যারা টাকা দিয়েছেন, তারা যদি অভিযুক্ত, সেক্ষেত্রে তারা তদন্ত করবেন যে টাকাটি আসলে কারা নিল বা কোন উদ্দেশ্যে টাকাটি নিয়েছে। তবে বাড়ির মালিকরা বলছেন যে তারা টাকা দিয়েছেন এবং প্রতিটি টাকার হিসাব তাদের কাছে আছে, যারা এবং তারা এই যে ড্রেন, এই রাস্তাটি শুধুমাত্র প্রথম দফা এসেছিল শুধুমাত্র রাস্তা সহ, কিন্তু এখানে কোনো ড্রেন ছিল না। পরবর্তীতে মালিকরা নিজ উদ্যোগে ড্রেন করার জন্য এই টাকাটি তুলেন যাতে তারা ড্রেন সহ একটি রাস্তা পান। কিন্তু এখানে আসলে একটি পক্ষ তাদের কাছ থেকে যে ড্রেন করে দেওয়া হবে এই বলে আসলে তাদের কাছে টাকাটা নিয়ে যায়। কিন্তু এই বিষয়টি আসলে এখানে শুধুমাত্র যে যারা টাকা দিয়েছেন তারা প্রতারিত নয়। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, বাড়ির মালিক যারা আছেন, যারা মসজিদ কমিটি, যারা টাকা তুলেছেন, তারাও বলছেন যে তারাও আসলে প্রতারণার শিকার হয়েছে এবং তারাও বিষয়টি সুষ্ঠু তদন্ত চান এবং তারাও এখান থেকে নিস্তার চাইছেন। এবং এই বিষয়টি নিয়ে তারা একাধিকবার উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন, তারা থানায় গিয়েছেন এবং যাদেরকে তারা টাকা দিয়েছে এখন বলছেন যে তারা যদি নাম প্রকাশ করে সেক্ষেত্রে হয়তো তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা একটা হুমকির মধ্যে আসলে বাড়ির মালিক যারা আছেন তারা বলছেন যে আমরা যদি এটা প্রকাশ আপনি খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, সাভার পৌরসভার রাস্তা ও ড্রেন নির্মাণে প্রতারণার খবরাখবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রায়ন বিন আমিন। সিলেট নগরীতে নিয়ম নীতির তোয়াক্কা না করেই ইচ্ছে মতো বাসা ভাড়া বাড়ানোর অভিযোগ উঠেছে মালিকদের বিরুদ্ধে। ভাড়াটিয়াদের অভিযোগ, গত 10 বছরে ভাড়া বেড়েছে দ্বিগুণ, বিপরীতে বাসার কোনো সুযোগ সুবিধা বাড়েনি। তাই ভাড়া দেওয়ার একটি নীতি বাস্তবায়নের দাবি করেন তারা। এদিকে মালিকরা জানান, রড সিমেন্ট ও দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় তারা ঘর ভাড়া বাড়াতে বাধ্য হন। মুহিত দিদারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। লন্ডনী শহর বলে খ্যাত সিলেটে কমপক্ষে 10.5 লাখ মানুষের বসবাস। সিটি কর্পোরেশনের হিসেবে প্রায় 75% মানুষই থাকেন ভাড়া বাসায়। এছাড়া শহরে নিয়মিত যাতায়াত রয়েছে ব্যবসায়ী, শিক্ষার্থী ও পর্যটকদের। ভাড়াটিয়ারা জানান, কোনো সুযোগ সুবিধা না বাড়লেও প্রতি বছরই ভাড়া বাড়ছে। হাউজিং এস্টেট, উপশহর, সুবিধ বাজার, সাগরদিঘি পার এলাকায় সরেজমিনে দেখা গেছে গত 10 বছরে ভাড়া বেড়েছে দ্বিগুণ। ভুক্তভোগীদের দাবি, নীতিমালা না থাকায় এমন অবস্থা। বাড়ির মালিকরা ইচ্ছে মতো বাসা ভাড়া বাড়াচ্ছেন। বাড়ির মালিকরা বলছেন, রড, সিমেন্ট ও বাড়ির মেইনটেনেন্স খরচ বেড়ে যাওয়ায় তারা ঘর ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছেন। বাসার মালিকরা ইচ্ছা মতো কিন্তু বাসা ভাড়া বাড়াইতেছে। প্রতি বছর ডিসেম্বরে আপনাদের 15 তারিখ বা 16 তারিখের পরে সে একটা নোটিশ দিয়ে দিচ্ছে যে 1 তারিখ থেকে বাসা ভাড়া বাড়বে। দ্রব্যমূল্য বাড়ছে, সাথে সব জিনিসের রড, সিমেন্ট ইত্যাদি সব কিছু দাম বাড়ছে। আমি কাজ করতে গিয়ে হিমশিম খাচ্ছি। সব জিনিসপত্র দাম বাড়াইলে হিসাবে বাধ্য হইয়াও আমরা ভাড়া বাড়াইতে হবে, এছাড়া তো বেশি তো আমরা বাড়াই আর না। তবে সিলেট সিটি প্রশাসক বলছেন, সবকিছুই রাষ্ট্র নির্ধারিত নিয়ম ও নীতিমালার আওতায় পরিচালিত হচ্ছে। সিটি কর্পোরেশনের আওতাধীন যে বাসা ভাড়ার বিষয়টি আপনি বললেন, এইগুলো যদি নাগরিক সুবিধার ক্ষেত্রে এই বাড়ানো, যার যা ইচ্ছা, এই ধরনের কোনো ইস্যু আমাদের কাছে আসে, তাহলে অবশ্যই সিটি কর্পোরেশন হস্তক্ষেপ করবে। আইনজীবীরা বলছেন, রাষ্ট্রীয়ভাবে বাসা ভাড়ার ব্যাপারে একটি নির্দিষ্ট নীতিমালা দরকার। বাড়ির মালিক ও ভাড়াটিয়ার একটি চুক্তিপত্র থাকতে হবে। হঠাৎ মালিক ইচ্ছা করে যে বাসা ভাড়া বৃদ্ধি করে দেয়, সাধারণ মানুষের ভোগান্তির দিক চিন্তা করে একটা নীতিমালা করা দরকার যে এতদিনের মধ্যে বাসার ভাড়া বৃদ্ধি করা যাবে না। ভাড়াটিয়া সহ ভুক্তভোগীদের দাবি, সিলেট সিটি কর্পোরেশন দ্রুত একটি নীতিমালা তৈরি করে এই সমস্যার সমাধান করুক। পিন্টু হাজং, 71। দর্শক, চলছে দেশচোখ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।